বলেন, এই গল্পটা পড়েন সুন্দর করে। ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আরিফ ও নিশার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে আরিফ প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কোম্পানির সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে এবং ভাইরাস ছড়িয়ে সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। সে নিশার ব্যক্তিগত ডিভাইস হ্যাক করে তার ছবি সংগ্রহ, ব্ল্যাকমেইল করতে থাকে। পাশাপাশি ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং অনলাইনে জুয়ার সাইট পরিচালনা করে। আরিফ তার বন্ধু রবির সহায়তায় হ্যাকিং কার্যক্রম চালায় এবং সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট ছড়ায়। এক পর্যায়ে পুলিশ তদন্ত শুরু করলে আরিফ নির্দোষ এবং সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। পরে তদন্তে কোম্পানির কিছু কর্মকর্তার সম্পৃক্ত পাওয়া যায়। গুড। মানে প্রশ্নসমূহ: হ্যাঁ, প্রশ্ন। আরিফ তা বলেন আরিফের, বলেন। আরিফের কোম্পানির সার্ভারে প্রবেশ কোন অপরাধ? খ. নিশার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করা কোন ধারার অন্তর্ভুক্ত? গ. আরিফের কার্যকলাপ কিভাবে সাইবার সন্ত্রাস হিসেবে গণ্য হতে পারে? ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে বিভিন্ন ধারার অপরাধসমূহ বিশ্লেষণ করো। গুড। সাদ্দামকে অনেক ধন্যবাদ। এখানে কিন্তু যে গল্পটা পড়ছেন, অনেকেই গল্পের ভিতরে অনেকগুলো সেকশন চলে আসছে। মানে এই গল্প, আমার গল্পগুলো তৈরি করার মানে হচ্ছে আপনার ধারাগুলো বোঝা। এখানে পরীক্ষা প্রশ্ন আসছে এবং পরীক্ষা হলে এইভাবে হুবহু প্রশ্ন আসবে। একটা গল্প দিবে, গল্পটা আপনাকে বুঝতে হবে, গল্পটা না বুঝলে আপনার পরীক্ষা একটু গল্প দিবে আর দুই তিনটা প্রশ্ন করবে, অথবা সরাসরি প্রশ্ন করে উত্তর দিতে হবে। এখানে কিছু অমিট করছি, সেটা হচ্ছে কর্মকর্তা কিছু, যেহেতু কোনো যে ব্যক্তি হবে সে থানায় কি করবে, অভিযোগ করবে অথবা মামলা করবে। তখন এখানে একটা অপশন থাকবে যে এখানে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কি, অথবা অফিসার ইনচার্জে কি করণীয়, এই ধরনের কোশ্চেন। তো ওগুলা কোশ্চেন আছে, বাট এইটুকু বুঝেন ভালো করে। তাহলে এখানে কিন্তু আমরা একটু যাই, সবাই মনোযোগ দেন। ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আরিফ ও নিশার মধ্যে প্রেম সংযোগ গড়ে ওঠে, যেটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে নিশার যে গল্পটা দেখলাম, ওখানে 25 ধারা এসে তাকে, আরিফে তাকে হেস্তনেস্ত করলো। এখন ঠিক আছে, একটা জায়গায় চাকরি করলে দুজনে গুড রিলেশন হতেই পারে। তা পরবর্তী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে কোনো ভাবে ভাবে মানে তাদের মধ্যে একটা কি হচ্ছে, আহ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আর এই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কোম্পানি সার্ভারে সে কি করছে, এই যে সার্ভারে অবৈধভাবে প্রবেশ, এটা একটা কিন্তু অপ- অপরাধ। দেখা যাচ্ছে, লাল করে দিছি, এটা একটা অপরাধ আছে। এটা লাল দেয় না, সবুজ দিই, তাহলে মনে হয় আপনার দেখা যাবে। লাল দেখা যায়, দেখা যায়, এখন দেখাচ্ছে যে এটা একটা অপরাধ। দেখা যাচ্ছে প্রবেশ করছে, গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে, প্রবেশ করে বেআইনিভাবে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে, তো এটা তো একটা অপরাধী। আচ্ছা। এবং ভাইরাস ছড়িয়ে সিস্টেম, এবং ভাইরাস ছড়িয়ে সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে, এবং এই যে সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করা, এটাও একটা অপরাধ। নিশার ব্যক্তিগত ডিভাইস হ্যাক করছে, এই হ্যাক করাটাও একটা অপরাধ। হ্যাক করাটাও, যে যে ডিভাইস হ্যাক করা, হ্যাকিং, হ্যাকিং বলে না, হ্যাক করাও একটা অপরাধ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ব্ল্যাকমেল করতে থাকি, এটা একটা একই ব্ল্যাকমেলও হিসাব। আমরা দেখলাম। আচ্ছা। পাশাপাশি ভুয়া ওয়েবসাইট, এবং ভুয়া ওয়েবসাইট কি করছে, ভুয়া ওয়েবসাইট তৈরি করছে, এটা একটা ভুয়া ওয়েবসাইট তৈরি করার সুযোগ নেই, মানুষের অর্থ সহ হাতিয়ে নিছে। তৈরি এবং করে। অনেক সময় আমরা ফিশিং আইডি অনেক সময় বলি। আচ্ছা, এগুলো নিয়ে একটু পরে কথা হবে, এগুলো নিয়ে অনেক খুবই ইন্টারেস্টিং অনেক গল্প আছে, আগে এইটুকু থাকেন। অনলাইনে জোয়ার সাইট, এই অনলাইনে জোয়ার সাইট পরিচালনা করছে, এটাও একটা ক্রাইম, অনলাইন সাইট। এবং আরিফ তার বন্ধুর বিষয়তে হ্যাকিং কার্যক্রম চালায়, হ্যাকিং কার্যক্রমটাও একটা অপরাধ, হ্যাকিং আবার আসলো। এবং সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক, এবং এই যে বিদ্বেষমূলক পোস্ট ছড়াইছে, যেটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, যেটা হলো বিদ্বেষমূলক, এটা একটা অপরাধ। এক পর্যায়ে পুলিশ তদন্ত শুরু করলে আরিফ নির্দোষ এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। আরিফ কি করছে, সে এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করছে। এই যে মিথ্যা অভিযোগ দায়ের করা, যে সে ঘটনা হ্যাঁ ঘটায় আবার সে আরেকজনের বিরুদ্ধে ফাঁসাইছে। পরে তদন্তে পরে আবার কিছু কোম্পানির কিছু সম্পৃক্ত তারাও পাইছে, এবং এই ঘটনা আবার কোম্পানির কিছু, কোম্পানিও যদি অপরাধ কার্যক্রম করে তাহলে কোম্পানির বিরুদ্ধে দায়ী করা যাবে। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আরিফের কোম্পানির সার্ভার প্রবেশ কোন ধরনের অপরাধ, আমরা দেখবো কোন ধরনের প্রবেশ করলে কোন ধরনের অপরাধ। নিশার ব্যক্তিগত ব্যবহার করে ব্ল্যাকমেইল, যেটা আমরা 25-এই পড়লাম। আরিফের কার্যকলাপ কিভাবে সাইবার সন্ত্রাসী, যেটা সাইবার সংক্রান্ত কিভাবে, সাইবার ক্রাইমটা কিন্তু অনেক একটা বড় মেসিভ, মানে এটাকে বলা হয় সাইবার
জগৎটা তো একটা, এটা আমরা যে আছি সাইবার জগতেই আছি, মানে সাইবার জগৎটা আসলে উইন্ডোজ তো এটা সারা পৃথিবীকে বোঝায়। সাইবারটা এটার জায়গাটা অনেক বড়। তো এটা কিভাবে ব্যাখ্যা করো, তারপরে এই বিভিন্ন ধারার যে অপরাধ হয়েছে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথম প্রশ্ন যাই যে আরিফের প্রথম প্রশ্ন ছিল যে এই আরিফের যে অবৈধভাবে প্রবেশ করলো, এই প্রবেশ করার, কোথায় প্রবেশ করলো, অবৈধ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, সে যেখানে সফটওয়্যার কোম্পানি চাকরি করে প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার একটা ইয়ে রয়েছে, যেটা হচ্ছে যেখানে চাকরি করে, যেটা এই পরিকাঠামো বেআইনিভাবে প্রবেশ করলে 17 ধারা। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশে যদি কে বেআইনি ভাবে, বলছে যে কোনো বেআইনি বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নিষেধ আছে, কিন্তু যেটা হলে যদি কেউ এন্ট্রান্স করে বেআইনি ভাবে, সেটা হচ্ছে 17 ধারায় অপরাধ। তাহলে বেআইনি ভাবে সেটা কত হচ্ছে 17। এখানে কারেন্ট চলে গেল, দেখা যাচ্ছে কথাগুলো। আচ্ছা, তারপর হচ্ছে 17 গেল এটা বেআইনি। দেখা হচ্ছে তো। তারপর নিশার ব্যক্তিগত যে ছবি ব্যবহার ব্ল্যাকমেল করছে জর্জ হয়রানি, আমরা এটা তো আমরা জানলামই, ওটা তো এটার সাথে পেয়ে গেলাম 25, এটার সাথে আর টেনশন। 25। হ্যাঁ। এবং আরিফ তার কর্মকাণ্ডের ভয় সৃষ্টি করে গুরুত্ব তথ্য ধ্বংস হুমকি দেয়, এই যে জননিরাপত্তা। 23 ধারা। হ্যাঁ, হুমকি স্বরূপ এটি সাইবার সন্ত্রাস, এই সাইবার কার্যক্রম করছে সন্ত্রাসী, মানে সাইবার ওয়ার্ল্ডে সে এই যে কি করছে, ট্রাস্ট ট্রাস্ট সৃষ্টি করতেছে, টেরোরিস্ট যেটা বলে সন্ত্রাসী কার্যক্রম সাইবারের মাধ্যমে। এই সন্ত্রাসী কার্যক্রম অস্ত্র অস্ত্র টস্ত্র লাগে না কিন্তু। কোনো যদি বিভিন্ন এই যে এই রাষ্ট্রীয় যে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ রাষ্ট্রীয় যে এগুলো এগুলো আছে, এগুলা যদি কেউ যেরকম সাইবার কার্যক্রম করে সন্ত্রাসী কাজ, তাহলে এটা 23 ধারা হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন, আমরা এগুলা ধারাগুলো হবে ইনশাল্লাহ, টেনশন করি না। তারপর হচ্ছে যে এই লাস্টের যে বলছে যে আপনার উদ্দীপকের আলোকে একাধিক অপরাধ সংঘটিত হয়েছে, যেটা আমরা কি কি একটু দেখি, আর একটু ক্লিয়ার করে আসি। প্রথম হচ্ছে, হ্যাকিং। হ্যাঁ, গুরুত্ব হ্যাকিং, যে প্রবেশ করেছে, যেটা হ্যাকিং, এটা আপনি সত্য দিতে পারেন অবৈধ প্রবেশ। হ্যাঁ, হ্যাকিং করলেন। তারপর ব্যক্তিগত ডিভাইসে অবৈধ অনুপ্রবেশ, ব্যক্তিগত ডিভাইসেও প্রবেশ করলেন, এটা হচ্ছে 18। ভাইরাস ছড়িয়ে সিস্টেম ক্ষতি করলেন, তো ক্ষতি ভাইরাসে যদি সিস্টেম ক্ষতি সাধন করেন, এই কোনো ভাইরাস ছড়িয়ে যে কোনো ভাবে মেলওয়্যার দেন, মেলওয়্যার প্রয়োগ করেন, মনে করেন মেলওয়্যারটা 19 এমন দেন ধারা। যে এখানে আমরা যে কজন এখন পড়তেছি, এখানে 20 জনের ফোনে শহরে বলবো একটা এসএমএস যাবে। আপনারা অথবা আমি না বললেও আপনাদের দেখবেন সবার ফেসবুক স্ক্রলিং করার সময় দেখবেন একটা আসছে, একটা অ্যাড আসছে অথবা একটা মেসেজ আসছে, যে এটা আপনি ভালো নালে ক্রস করে দেন। তো এরকম বাধ্যতামূলক ক্রস করতে দিতে হবে, ক্রসটা হচ্ছে ইয়েস, ক্রস করা যাবে না, এটা একটা টাইমে সেটাই হয়ে যাবে। ক্রস করলে হচ্ছে ইয়েস। তো এই যে এরকম ভাইরাস, এরকম একটা ভাইরাস ছড়িয়ে একটা সিস্টেম ক্ষতি করলেন, দেখা যাচ্ছে ওটা ক্রস করলে আপনি ইয়েস করলেন, আপনার ইনফরমেশন চলে আসলো, এরকম হতে পারে। ফিশিং জোনের মতো, ওই যে ফিশিং জোন। আচ্ছা, তারপর হচ্ছে অনলাইন জুয়া পরিচালনা, অনলাইনে সবসময় জুয়া পরিচালনা করা, এটা তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কি করা? বর্তমানে প্রত্যেকটা ফেসবুক, বিভিন্ন যত সোশ্যাল মিডিয়া আছে, আপনার যখন দেখবেন দুনিয়ার অনলাইন জুয়া আছে, যে আপনি খেলুন, সাকিব আল হাসান এখনই 10 টাকা ধরে 1 কোটি টাকা পাইছে, আমি এই গাড়িটি পেয়েছি অনলাইন ট্রেড এক্সপোর্টের মাধ্যমে, বিভিন্ন ধর হাজার হাজার রয়েছে, এবং খেলতেছে 10 টাকাতে জুয়া খেলে এরকম বহু টাকা পাচ্ছে। এগুলো শুধু অনলাইন জুয়া। বুঝতে পারছেন, এই অনলাইন জুয়াগুলোটা খুবই আমাদের জন্য খুবই হুমকির, এবং কোটি কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে, এই টাকাগুলো দেশের বাইরে দেশ থেকে। তাহলে অনলাইন জুয়া হচ্ছে পরিচালনা 20। তারপর হচ্ছে ভুয়া ওয়েবসাইটের জালিয়াতি যদি থাকে, ভুয়া ওয়েবসাইট তৈরি করছে, এই যে ওয়েবসাইটের ভুয়া ওয়েবসাইট তৈরি করে যে আপনি এখানে জয়েন দেন, আপনি সবকিছু পেয়ে যাবেন, কিছু একটু টেলিগ্রামের মাধ্যমে বলে যা, প্রথম যিনি অ্যাডমিট করবে, যে আপনাকে অ্যাডমিট করবে, সে বলবে যে আপনি আমার হোয়াটসঅ্যাপে আসেন, ফ্রি ফ্রি জব, ফ্রি এই সেই স্পাম দিয়ে আপনাকে নিবে, নেওয়ার পরে বলবে হ্যাঁ ঠিক আছে, একটা আপনাকে টেলিগ্রাম দিচ্ছে, আপনি ওখানে টেলিগ্রামে অ্যাড হওয়ার পরে বলবে আমাদের একজন অ্যাডমিন আছে, অ্যাডমিনের সাথে কথা বলবে, অ্যাডমিনের নাম্বার দেবে, বলবে এই মাত্রই আপনি অংশগ্রহণ করার সাথে সাথেই আপনি বলবে আপনি 500 টাকা আপনি পেয়ে গেছেন, মানে আপনাকে ফ্রি 500 টাকা আপনাকে রেজিস্ট্রেশন করার সাথে সাথে বিকাশে দিয়ে দিবে, আপনার লোভ ধরবে। পরে আপনি নিয়ে যাবে, যে আপনি একটু পরে 1 ঘন্টা আপনাকে বলবে যে যে আপনি কি গুগল কি বলে, মানে গুগলে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যেগুলো হচ্ছে আপনি আপডেট দিবেন বসে বসে। তো ওগুলাতে আপনি কি করবেন, বসে বসে আপনি আপডেট দিতে থাকবেন, বলবে আপনার 4টা কাজ করলে আপনি 2000 টাকা পেয়ে যাবেন, ঠিক আপনাকে 2000 টাকায় কাজ করার সাথে সাথে স্ক্রিনশট দিলে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, আপনার টাকা পেয়ে যাবে। এরপরে কি করবে, 2000 আপনার 500 2500 3000 টাকা একটু গেছে, আপনি বলবে আরেকটা, আপনার আরেকটা টিমে নিয়ে যাচ্ছে, এই টিমে আপনি খালি ধরতেই থাকবেন, বলবে সারাদিন যে কাজগুলো টাস্ক করবেন, টাস্ক করে আপনি প্রতিদিন মাসে 1 লাখ টাকা করে ইনকাম করবেন। পরে আপনি যখন এই সিস্টেম দিবে, একটু পরে বলবে যে আপনি এই বিকাশ করেন, আপনার টাকা ডাবল হয়ে যাবে। এই ডাবল করতে করতে আপনি মনে করেন ওই যে রাস্তা ফকির বানানোর ধান্দা করবেন। তো যাই হোক, এগুলো আমরা গল্প করবো না আইটি নিয়ে। তো তারপর হচ্ছে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জালিয়াতি, এটা 21। প্রতারণার অর্থ আদায়, যে প্রতারণা করে অর্থ আদায়, এই যে আপনার সাথে যে প্রতারণা গুলো করতেছে, এটা একটা অর্থ আদায়। আচ্ছা, তারপর হচ্ছে হুমকি ও সাইবার সন্ত্রাস, 23। হুমকি ও সাইবার সন্ত্রাস আমরা একটু আগে দেখলাম। আর অবৈধ ট্রানজাকশন, যে আপনার দেখা গেছে
আপনার কার্ডটা চুরি হয়েছে, অথবা কার্ডটা আপনার যে কোনো ভাবেই মিসিং, যে কোনো ভাবে চুরি হয়ে গেছে, অথবা কার্ডের নাম্বারটা জানেন, যে কোনো ইনফরমেশনটা আপনি যখন ডাটা দিচ্ছে তখন কার্ড নাম্বারটা চলে আসছে। কিছু কিছু ইনফরমেশন থাকে যখন আপনি ইয়েস না ক্রস চাপেন, আপনার সকল ইনফরমেশন চলে আসবে। কার্ড নাম্বারটা থাকবে, কার্ড নাম্বারটা দেওয়ার সাথে সাথে ওটিপি যাবে। তখন এই টাকাগুলো অন্য একটা বুথ থেকে সে এই যে এই অবৈধ যে ট্রানজাকশন, হ্যাঁ, বিকাশে বা অন্য কারবার তারা টাকাটা উঠায় নিয়ে নেবে। তারপর 25 ব্ল্যাকমেইল আমরা জনহারে দেখলাম। 26 যেটা ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় মধ্যে ধর্মীয় অনুভূতির আঘাত, যেটা হচ্ছে আমার প্যানেল কোড রয়েছে, এটা হচ্ছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এটা। তারপর হচ্ছে 27 যদি আপনার কারো সহায়তা কোনো অপরাধ, বন্ধু ওই যে দেখা গেছে যে কোম্পানির যে অপরাধটা হলো, পরে পুলিশ তদন্ত করে দেখলো এখানে কোম্পানির লোক জড়িত রয়েছে, এটা যদি যে আমরা সহায়তা, আমরা যে পেনাল কোডে যেরকম 107 পড়েছি কেউ সহায়তা করে, আবার নারী শিশুতে 30 পড়ছিলাম এরকম, এবং অন্যান্য সেকশন মানে মানে ওটা আমরা পাবো। তো এখানে 27 দ্বারা হচ্ছে সহায়তার ক্ষেত্রে যেটা। আচ্ছা, তারপর হচ্ছে মিথ্যা অভিযোগ দায়ের। আমরা অন্যান্য প্যানেল কোডে যেরকম আমরা পড়ছি 211, 182, তারপর হচ্ছে অন্যান্য মাইনর একটা 6, 11, 13 এরকম অনেকগুলো পড়ছি যে মিথ্যা মামলা, নারী শিশু 17। এই যে মিথ্যা অভিযোগ দায়ের, এই 28 ধারায় মিথ্যা অভিযোগ যদি দায়ের করে, দেখা গেছে মিথ্যা অভিযোগ দেখো ফাঁসানো এরকম। তারপরে কোম্পানি সম্পৃক্ততা যেটা দেখলাম 29। আগে কিন্তু এই সেকশন গুলো একটু চেঞ্জ হয়েছে, আগে গুলো একটু অন্য সেকশন গুলো ছিল, এগুলো একটু খেয়াল রাখি, যেহেতু সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন আইন, একটু ভালো করে পড়তে হবে। 29 হচ্ছে কোম্পানির সম্পৃক্ততা বা কোম্পানির সহায়তা, যদি কোম্পানির লোক জড়িত থাকে। 30 হচ্ছে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান। এই 30টা একটু ইম্পর্টেন্ট, মনে করেন যারা এই যে ভুক্তভোগী হয়েছে, ব্ল্যাকমেল করলেন, উনি খুব ক্ষতিগ্রস্ত হলো আর্থিক মানসিক ভাবে, তখন কোর্ট যেটা জরিমানা নির্ধারণ করবে সেটা দিবে এই তাকে। ওই যে আমরা নারী শিশুদের যেরকম পড়ছিলাম, যে টাকা পয়সা উঠায় কাকে দিবে, অর্থ আদায় করে ভিকটিমকে দিবে, এটা আমরা ইয়েতে পড়ছি। পারিবারিক সহিংসতার বলছে ক্ষতিপূরণ করবে ভিকটিমকে, সংক্ষুব্ধ ব্যক্তিকে দিবে। এখানেও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ এখানে আমরা এই সাইবার সুরক্ষা মোটামুটি এইখান থেকে মোটামুটি আরেকটু ডিপলি, মানে আমরা আরো 17 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30 পর্যন্ত এই গল্পের মাধ্যমে মোটামুটি 8 থেকে 10টা ধারা হয়ে গেছে। এটা আমি পিডিএফ দিচ্ছি, প্র্যাকটিস করবেন এটা আগে। এই গল্পটা পড়বেন আর নিজে নিজে ধারা লিখবেন। যে এই ধারা মুখস্থ করবে তার খবর আছে, এই গল্পটা পড়বেন আর নিজে নোট করবেন। যে গল্প পড়তেছে লাইন লাইন পরে উত্তর লিখবেন, লাইনটা পড়বেন তো তাহলে আপনার হয়ে যাবে। আর যেভাবে তোতাবাগের মুখস্থ করবেন দেখবেন হল পর্যন্ত যা লাগবে না, প্রতিদিনই ভুলে যাবেন। তাহলে আমরা এখানে অনেকগুলো ধারা দেখলাম, আমরা আরেকটা গল্প দেখবো। সবার কি বিরক্ত লাগতেছে? না স্যার। তাহলে মোটামুটি এখানে অনেকগুলো দেখলাম, এখানে এখানে